সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রায় ঘোষণা হবে আগামী অক্টোবরে। সেই লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাজ করছে বলে জানালেন আইন উপদেষ্টা। তিনি বলেন, কোনো চাপে নয়, নিরপেক্ষভাবে বিচার কাজ চলবে। ভারতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যে অরাজক পরিস্থিতি ঠেকাতে অপারেশন ডেভিল হান্ট চলছে বলে জানান উপদেষ্টা। এতে দেশে গৃহযুদ্ধ লাগার শঙ্কাও উড়িয়ে দেন তিনি। রিপোর্ট মাহবুব কবির চপলের। শেখ হাসিনার গড়া আদালতেই শেখ হাসিনার বিচার শুরু হতে যাচ্ছে। অক্টোবরের মধ্যেই চূড়ান্ত দণ্ড হতে পারে তার। আইন উপদেষ্টা জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত ৩০০-র বেশি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে গণহত্যা সংক্রান্ত ১৬টি মামলা হয়েছে, যার বিচার শুরু হবে এপ্রিল মাস থেকে। এসব মামলায় আসামি শেখ হাসিনা, আওয়ামী লীগের শীর্ষ নেতারা ও পুলিশের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা। অক্টোবরেই রায় হতে পারে বলে জানান আইন উপদেষ্টা। আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হওয়ার সময় প্রথমে ৩ সপ্তাহ সময় ডিফেন্স লয়ারদের দিতে হয় ওনাদের প্রিপেয়ার্ড হওয়ার জন্য। এরপর আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া, সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু হবে ঈদের পরপর এপ্রিল মাস থেকে। আমরা আশা করছি এই বছর অক্টোবরের মধ্যে আমরা ৩ থেকে 4টি মামলা রায় পেয়ে যাব। এই সমস্ত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং শীর্ষস্থানীয় কিছু পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তা এই সমস্ত মামলায় আসামি হিসাবে রয়েছেন। তিনি আরও জানান, স্বচ্ছ প্রক্রিয়ায় চলবে বিচার কাজ। তবে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে কিনা তা নিয়ে সন্দেহ পোষণ করেন তিনি। ওনারা হয়তো বলতে চেয়েছেন 1 মাসের মধ্যে কেন বিচার হলো না। সেটা হচ্ছে দ্রুত বিচার। আমরা প্রতিটি পদ্ধতি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে করছি। পলাতকের বিচারের বিধান রয়েছে, এটা তো সাধারণ খুনের ক্ষেত্রেও রয়েছে। আপনারা জানেন, কেউ পালিয়ে থাকলে কি তার বিচার হয় না? এখন আমরা তো আনার সর্বাত্মক চেষ্টা করছি। এখন ভারতের যে মনোভঙ্গি, এটা দেখে মনে হচ্ছে তারা এটা নানান অজুহাতে তারা এটাকে নাকচ করার চেষ্টা করবে। আসিফ নজরুল বলেন, ভারত থেকে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণেই সারা দেশে অস্থিরতার সৃষ্টি হয়েছে, যা নিয়ন্ত্রণে চলছে অপারেশন ডেভিল হান্ট। গৃহযুদ্ধের যে আশঙ্কা ছড়ানো হচ্ছে তা উড়িয়ে দেন তিনি। উনি প্রধানমন্ত্রী থাকার সময় যেই কনফিডেন্স নিয়ে, যেই উদ্ধতভাবে বাংলাদেশের মানুষের সাথে কথা বলতেন, এক্স্যাক্টলি ওই টোনে তিনি কথা বলেছেন। এবং কথা বলার সাথে সাথে পুরা এই গণ অভ্যুত্থান, আমাদের যে যন্ত্রণার স্মৃতি, সেটাকে নিয়ে পরিহাস করেছেন। উনি বলেছেন যে এরকম এআই দিয়ে বানানো হয়েছে আবু সাইদের হত্যার দৃশ্য, বলেন এগুলো সহ্য করা যায়? তারপর মুগ্ধকে ছাত্ররাই গুলি করে মেরেছে, মিথ্যাচার, এবং সবাইকে উস্কানি দিয়েছেন কার বাড়িতে আগুন দিতে হবে, কাকে উনি ছাড়বেন না, ইত্যাদি করবেন না। আশ্চর্য লাগে, বিশ্বাস করেন, আমি অনেস্টলি আমার কাছে অবাক লেগেছে। আল্লাহকে এই মানুষটার মধ্যে মিনিমাম অপরাধ বোধ দেয় নাই। আপনার নিজের মনে হচ্ছে গৃহযুদ্ধমূলক অবস্থা, তাহলে তো আপনার চেহারা হাসি থাকতো না। চিন্তা করেন না, এই সমস্ত কুৎসা। আমি সবসময় বলতাম, দেখেন আমি যখন এই সরকারে ছিলাম আমি বলতাম আওয়ামী লীগের 2টা অস্ত্র, একটা হচ্ছে মিথ্যাচার, একটা হচ্ছে নিপীড়ন। তিনি জানান, এ মাসের মধ্যে সাইবার সিকিউরিটি অ্যাক্টে ৩৯৩টি মামলা প্রত্যাহার করা হবে। আর আওয়ামী লীগের আমলের ১৬,৫০০ গায়েবী মামলা প্রত্যাহার করা হচ্ছে যাচাই বাছাই করে। সাইবার সিকিউরিটি আদালতে থাকবে না। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় এনে অপারেশন ডেভিল হান্ট সফল করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজেরবাগ পুলিশ লাইন্সে এক কর্মশালায় তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করে জনমনের স্বস্তি দিতেই এই অভিযান। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, দেশকে অস্থিতিশীল করার নেপথ্যে পতিত ফ্যাসিস্টরা লাখ লাখ টাকা খরচ করছেন। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ, এমন শিরোনামে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এই কর্মশালা। উদ্বোধনী অনুষ্ঠানে এক মঞ্চে অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা। কর্মশালায় 6টি গ্রুপে অংশ নেন ঢাকা ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও বিচার বিভাগের কর্মকর্তারা। অন্যতম প্রধান লক্ষ্য হলো, প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আবারও অপারেশন ডেভিল হান্টের প্রয়োজনীয়তা তুলে ধরেন। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমরা কোনো অপরাধীকে রাস্তায়, বাজারে, মাঠে, ময়দানে, রাজপথে দেখতে চাই না। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে হবে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে বলবো।
অপারেশন ডেভিল হান্টকে আমি বলবো নো ডেভিল শুড বি এসকেপ ফ্রম ল এনফোর্সিং এজেন্সিজ। আইন শৃঙ্খলা বাহিনী বিচার বিভাগ ঠিকমতো দায়িত্ব পালন করলে মবের সংস্কৃতি কমে আসবে বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। পতিত স্বৈরাচার নানাভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। পতিত ফ্যাসিস্ট যে স্বৈরাচার আছে, তাদের যে বিভিন্ন বাহিনী বাংলাদেশের বিভিন্ন জায়গায় লুকিয়ে রয়েছে, তাদের যে লক্ষ কোটি টাকা দেশকে অস্থিতিশীল করার জন্য দেশে এবং বিদেশে নিয়োজিত রয়েছে, তাদের যে রক্তপিপাসু নেত্রী, তার কণ্ঠ যে এখনও সারাক্ষণ আমাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে এবং আমাদের বিভিন্ন হোস্টাইল আন্তর্জাতিক মহল রয়েছে, এরকম একটা পরিস্থিতিতে আমরা কাজ করছি। ভিন্নমত দমনে কারাগারগুলোকে ব্যবহার করা যাবে না জানিয়ে আরেক উপদেষ্টা আদিলুর রহমান জানান, মানবাধিকার রক্ষায় বিষয়টি মাথায় রেখে পুলিশকে কাজ করতে হবে। এমন কর্মশালার মধ্য দিয়ে দেশে সুসংগঠিত পুলিশি ব্যবস্থা গড়ে উঠবে বলে প্রত্যাশা উপদেষ্টাদের। যারা এই প্রক্রিয়াতে মানবাধিকার রক্ষা করে কিভাবে কাজ করা যায় তার সঙ্গে যুক্ত হয়েছেন, তারা বাংলাদেশকে একটা অগ্রবর্তী জায়গায় নিয়ে যাবেন, যেখানে মানবাধিকার রক্ষা করেও পুলিশিং সম্ভব। রাষ্ট্র সংস্কার কার্যক্রম চালিয়ে যেতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ক্রেসি জ্যাকবসনের সঙ্গে বৈঠকে তিনি বলেন, দেশ পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সমর্থন প্রয়োজন। এটি বন্ধ করার সময় এখন নয় বলেও জানান প্রধান উপদেষ্টা। এ সময় যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য সংস্কার খুবই জরুরি। এদিকে বাংলাদেশের সংস্কারকে সমর্থন জানিয়েছে বিশ্বব্যাংক। প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎকালে প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার বলেন, দেশের শাসন ব্যবস্থা, কর প্রশাসন সহ ডিজিটালাইজেশন সংস্কারে বিশ্বব্যাংকের অর্থায়ন পুনর্বিবেচনা করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে প্রধান লক্ষ্য নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনই ভাবা হচ্ছে না। নির্বাচন কমিশনের এমন মনোভাব জানিয়ে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, ডিসেম্বরে সংসদ নির্বাচনের বিষয়টি মাথায় রেখে প্রস্তুতি চলছে। তবে সরকার চাইলে এর আগে স্থানীয় কিছু নির্বাচন আয়োজন করা সম্ভব বলে মনে করেন তিনি। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউএনডিপি সহ 18টি উন্নয়ন সহযোগী দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান নির্বাচন কমিশনার। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। জাতীয় নির্বাচন সামনে রেখে ইউএনডিপি সহ 18টি উন্নয়ন সহযোগী দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন নির্বাচনের প্রস্তুতির নানা অগ্রগতি তুলে ধরেন বিদেশিদের সামনে। প্রায় 2 ঘণ্টা বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন উভয় পক্ষের প্রতিনিধিরা। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, আগামী জুনে চূড়ান্ত হবে ভোটার তালিকা। বলেন, ভোটের চূড়ান্ত রোডম্যাপ জানাবে সরকার, তবে প্রস্তুতি এগিয়ে নিচ্ছে কমিশন। স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরিভাবে এভাবে করতে হয়, তাহলে জাতীয় নির্বাচনের টাইমটা পিছিয়ে যাবে। অথচ জাতীয় নির্বাচন আমাদের একটা প্রায়োরিটি এরিয়া। ইলেকশন কমিশন জাতীয় নির্বাচন নিয়েই চিন্তিত এই মুহূর্তে এবং জাতীয় নির্বাচন নিয়ে প্রস্তুতি নিচ্ছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ভোট আয়োজন করতে পক্ষে বিপক্ষে মত রয়েছে অনেকের। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ভোট সম্ভব কিনা এমন প্রশ্ন ছিল সাংবাদিকদের। তবে স্থানীয় সরকার নির্বাচন যদি সরকার সিদ্ধান্ত নেন কোনো অংশ বা কোনোভাবে অনুষ্ঠান করার, সেটা সরকারি সিদ্ধান্ত, সেটা তখন ওইভাবে বাস্তবায়ন করতে হবে। আমাদের কমিশনের পক্ষ থেকে আমাদের বর্তমান চলমান কার্যক্রম তথা ভোটার হালনাগাদ প্রক্রিয়া সম্বন্ধে একটা ধারণা দেওয়া হয়েছে। এ সময় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সব ধরনের সহায়তা দেবে উন্নয়ন ও দাতা সংস্থাগুলো। Came in January this year and we're here for 2 weeks. Some of you might have covered that. That mission, the work of that mission was to delineate the type of technical support that the UN can provide to the Bangladesh Electoral Commission. ইসির কর্মকর্তারা জানান, জাতীয় নির্বাচন আয়োজনে প্রযুক্তি ও কারিগরি সহ নানা সহায়তা নিয়ে বিদেশি প্রতিনিধিদের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে।
বাংলাদেশের দুর্নীতির ব্যাপকতাকে গভীর উদ্বেগজনক বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই। দুধাপ পিছিয়ে বাংলাদেশ এখন বিশ্বের 180টি দেশের মধ্যে 151তম দুর্নীতিগ্রস্ত দেশ। এর আগে বাংলাদেশের অবস্থান ছিল 149, অর্থাৎ আগের বছরের চেয়ে দেশে দুর্নীতি আরও বেড়েছে। 2021 সালের নভেম্বর থেকে 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের বিশ্লেষণে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের এই অবস্থান উঠে আসে। ফসলের আব্বে রিপোর্ট। পৃথিবীর বিভিন্ন দেশে দুর্নীতির ব্যাপকতার একটা পরিমাপক সূচক। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের এবারের দুর্নীতির ধারণা সূচক প্রতিবেদনে দেখা যায় দক্ষিণ এশিয়ার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ বাংলাদেশ। একটি দেশের রাজনীতি ও প্রশাসনে দুর্নীতির ব্যাপকতা নিয়ে ব্যবসায়ী, বিনিয়োগকারী, সংশ্লিষ্ট খাতের গবেষকদের ধারণার উপর ভিত্তি করে তৈরি গবেষণা প্রতিবেদন অনুযায়ী বিশ্বের 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 151তম, পয়েন্ট পেয়েছে 23। 2001 সালে বাংলাদেশের পয়েন্ট ছিল 0.4, 2012 সালে 2.7, এরপর 2013 সালে এক লাফে বাংলাদেশের পয়েন্ট 27-এ উঠে গেল। এরপর থেকে আবার কমতে থাকে বাংলাদেশের পয়েন্ট। সরকারি ক্রয় খাত, ব্যাংকিং খাত, ট্রেড বা বাণিজ্য, ব্যবসা বাণিজ্য খাত, পাওয়ার সেক্টর অ্যান্ড পাওয়ার অ্যান্ড এনার্জি সেক্টর, হেলথ সেক্টর, এডুকেশন, ল্যান্ড এবং ইনফ্রাস্ট্রাকচার, এই ধরনের খাতগুলো যেখানে রাষ্ট্রীয় অর্থে, জনগণের অর্থে সবচেয়ে বেশি ব্যয় হয়ে থাকে, বিনিয়োগ হয়ে থাকে, এই খাতগুলোকে নীতি দখলের আওতার যে সংস্কৃতির প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ থেকে, তার থেকে মুক্ত করতে হবে। স্বার্থের দ্বন্দ্বের যে সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছে তার থেকে মুক্ত করতে হবে। 90 পয়েন্ট পেয়ে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের শীর্ষে রয়েছে ডেনমার্ক। সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, কানাডা, যুক্তরাজ্য সহ বেশ কিছু দেশ উপরের দিকে অবস্থান করছে। তবে এ নিয়ে প্রশ্ন আছে টিআইবির নির্বাহী পরিচালকের। যদিও হাই স্কোরিং কান্ট্রি হিসেবে অনেকগুলো দেশই পরিচিত, তা সত্ত্বেও সেসব দেশে বিশেষ করে ফাইন্যান্সিয়াল সেন্টার বা আর্থিক যে ব্যবস্থাপনা আছে তার মধ্যে বিভিন্ন ধরনের লুপহোলের কারণে এক ধরনের ফ্যাসিলিটেটর কাজ করে, যারা বাংলাদেশের মতো দেশ থেকে অর্থ পাচারের সুযোগ সৃষ্টি করে। দক্ষিণ এশিয়ার দেশ ভুটান ছাড়া অন্য সব দেশে দুর্নীতি বাড়ছে। ভুটানের সফলতার কারণ বিশ্লেষণ করেন ইফতেখারুজ্জামান। ভুটানের সর্বোচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতৃত্ব অত্যন্ত ইতিবাচক, ব্যতিক্রমী ইতিবাচক দৃষ্টান্ত দেখিয়েছে যে তারা সরাসরিভাবে, প্রত্যক্ষভাবে দুর্নীতির বিরুদ্ধে অত্যন্ত জোরালো অবস্থান ঘোষণা করেছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপগুলো বাস্তবায়ন হলে দুর্নীতির ধারণায় বাংলাদেশের অবস্থার উন্নতি হবে বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। আমাদের সাথে একই স্কোর পেয়েছে কঙ্গো এবং ইরান।